পরিচালক তরুণ মজুমদার তার স্মৃতিচারণায় জানালেন, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা চাওয়া পাওয়া ছবির চিত্রনাট্য উত্তম আর মিসেস সেনের খুব পছন্দ হলো, কিন্তু সমস্যা দেখা দিল অন্য একটা বিষয়। শুধু নায়ক আর নায়িকাকে নিয়ে তো আর ছবি হয় না, পাশাপাশি আরও অনেক চরিত্রের সমাবেশ ঘটাতে হয়। নৃপেনদাও তাই করেছেন, ছোট বড় নানা চরিত্রের সঙ্গে আরও দুটো চরিত্র এঁকেছেন। ছবিতে যারা অনেকটা জায়গা জুড়ে থাকবেন, গুরুত্বও খুব বেশি। প্রথমটির কথায় পরে আসব, কারণ সমস্যাটা তাঁকে নিয়েই। দ্বিতীয় চরিত্রটি এক খবরের কাগজের রিপোর্টারের, নায়কের বন্ধু, চঞ্চল, স্মার্ট, কথা বললেই মুখ দিয়ে খই ফোটে। অনিল মানে অনিল চট্টোপাধ্যায় আমাদের বন্ধু লোক, তাকে খুব মানাবে। ঠিক করলাম ওকেই গিয়ে ধরব। বলা বাহুল্য, অনিল এক কথায় রাজি হয়ে গেল। এবার আসল সমস্যা, অর্থাৎ প্রথম চরিত্রটি। এক রাশভারী খবরের কাগজের মালিক, দুর্দান্ত প্রতাপ, কিন্তু কথাবার্তায় অসাধারণ সংযম। ব্যক্তিত্ব এতটাই যে তার মুখোমুখি হতে সকলেই থরহরি কম্পমান। এদিকে বাড়িতে তার সম্পূর্ণ অন্য চেহারা, স্ত্রী নেই, গত হয়েছেন। থাকবার মধ্যে একটিমাত্র মেয়ে, বাবার কাছ থেকে অগাধ প্রশ্রয় আর স্নেহ পেয়ে যার মাথাটি বিগড়ে গেছে। মেয়েটি থেকে থেকেই নানা রকম সমস্যা তৈরি করে, বাবাকে সামলাতে হয় সেসব। চরিত্রের এই যে ডুয়ালিটি, অর্থাৎ পরস্পর বিরোধী দুটি ভাব, সকলেই একমত হলাম এর জন্য একমাত্র আর্টিস্ট হতে পারেন ছবি বিশ্বাস। কিন্তু তার সঙ্গে তো আমাদের পরিচয় নেই, ঘেঁষব কী করে? তার ওপর তিনি মহা ব্যস্ত, ডেট পাওয়াই মুশকিল। তৃতীয়ত এবং সবথেকে বড় কথা, তার সম্মান দক্ষিণাও সবাইকে ছাড়িয়ে। এদিকে আমরা করতে চলেছি একটা লো বাজেটের ছবি, উত্তম আর মিসেস সেনের দৌলতে। ছবি বিশ্বাস যে কোন মাপের শিল্পী তা নতুন করে বলা বাহুল্য মাত্র। অজস্র বাংলা ছবিকে একাই তিনি উতরে দিয়েছেন। শশীবাবুর সংসার, কাঞ্চনজঙ্ঘা বা জলসাঘর যারা দেখেছেন আশা করি একমত হবেন। কিন্তু কি করে পৌঁছবো তার কাছে? আমাদেরই বা পাত্তা দেবেন কেন উনি? অতএব খোঁজ করল এমন কে আছে যাকে ধরে ছবি বিশ্বাসের কাছে পৌঁছানো যায়। দিনের পর দিন যায়, তেমন লোক আর খুঁজে পাই না। হঠাৎ একদিন বসুশ্রী সিনেমার কফি হাউসে অনিলের সঙ্গে দেখা। সব শুনে ও বলল, আরে এ আবার একটা সমস্যা নাকি? তেমন লোক তো হাতের মুঠোয়। কে? কেন? আমাদের নৃপতিদা, ছবিদার বেস্ট ফ্রেন্ড। ওকে ধরলেই তো সব প্রবলেম সলভড। নৃপতিদা মানে আমাদের রোগা পটকা কমেডিয়ান? এত লোক থাকতে উনি কিনা দুর্দান্ত প্রতাপ ছবি বিশ্বাসের বেস্ট ফ্রেন্ড? নৃপতিদা অর্থাৎ নৃপতি চট্টোপাধ্যায় বাংলা ছায়াছবির দর্শকদের কাছে দারুণ প্রিয় একটা নাম। পর্দায় ওর কাণ্ডকারখানা দেখে সবাই হেসে কুটিপাটি হয়। অনিলের কথা শুনে আমরা গিয়ে নৃপতিদাকে ধরলাম। পুরো বৃত্তান্ত শুনে একগাল হেসে উনি বললেন, এই কথা? আরে দূর, আমি ছবিকে বলে দেবো, তোরা সিধে চলে যা, কিচ্ছু আটকাবে না। আশ্বস্ত হতে না পেরে আবদার ধরলাম, আপনিও একটু কষ্ট করে চলুন না আমাদের সঙ্গে, খুব অসুবিধে হবে। নৃপতিদা এমনিতে মাটির মানুষ, আগে থেকেই খাতির ছিল আমাদের সঙ্গে, আমাদের ভালোবাসতেন খুব। বললেন, মুশকিলে ফেললি, ও যা ব্যস্ত মানুষ, দেখি কবে একটু সকাল সকাল ওর শুটিং প্যাক আপ হয়। 3 দিনও কাটেনি, সুখবর এলো। নৃপতিদা নিজেই এসে বললেন, ওরে তোরা তো দেখছি চাঁদ কপালে রে, পরশু ও আউটডোরে শুটিং করবে কলকাতার রাস্তাঘাটে। সূর্যি ডুবে গেলেই আউটডোরও খতম, তার মানে বিকেলেই ও বাড়িতে ফিরে আসবে। এক কাজ কর, পরশু ঠিক সন্ধ্যে 6:30টায় টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে চলে আয় তোরা, আমি এসে তোদের নিয়ে যাব। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে দিলীপ মুখার্জি আর আমি ট্রাম ডিপোর সামনে হাজির। শীতকাল, অন্ধকার নেমে এসেছে অনেক আগেই, কিন্তু কোথায় নৃপতিদা? দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। মিনিট 25 পরে উনি এলেন একটা সাইকেল রিক্সায় চড়ে, পেছনে আরও একটা খালি রিক্সা। ওঠ ওঠ, একদম রেডি হয়ে এসেছি, উঠে পড়। এই বলে আমাকে ডেকে নিলেন ওর পাশে। দিলীপবাবু রিক্সা চলল পেছন পেছন। এই শীতেও নৃপতিদার পরনে শুধু ঘিয়ে রঙের পাতলা সিল্কের পাঞ্জাবি আর পাজামা। গুনগুন করে একটা সুর ভাঁজছেন, বোঝা গেল দারুণ মুডে আছেন। রাস্তার দুপাশে চাপ চাপ অন্ধকারে, এখানে ওখানে কাছে দূরে দু একটা টিমটিমে আলো। হালকা কুয়াশা ভেদ করে ভৌতিক দৃষ্টি নিয়ে চেয়ে আছে আমাদের দিকে।
দুপাশের উদ্বাস্তুদের কলোনি, পুকুর, কলাগাছের ঝাড়, মাঝে মধ্যে দুই একটা পাকা বাড়ি, ব্যাস এই পর্যন্ত। হঠাৎ নিপতিদা একটা কাণ্ড করে বসলেন। নিজের লিকলিকে একখানা পা শটান চালকের কাঁধে চাপিয়ে দিয়ে বললেন, আরে চল না, কুইক কুইক, সোজা নাকতলা। আমি ভাবলাম সর্বনাশ, এই বুঝি চালকটি রুখে উঠে বলেন, করছেন কি? ভদ্রলোকের ছেলে, রিক্সা চালিয়ে খাই বলে কি আপনার বাপের চাকর নাকি? কিন্তু না, তেমন কিছুই ঘটল না। উল্টে আমার আশঙ্কাকে উড়িয়ে দিয়ে নিপতিদা হেসে বলে উঠলেন, আরে এরা তো সবাই আমার ফ্রেন্ড রে, রোজ একবার ভাবে যাতায়াত করি। বলে রিক্সাওয়ালাকে, কিরে কিছু মাইন্ড করলি নাকি? কী যে বলেন বাবু, হেসে সে জবাব দেয়। অনেকটা পথ পেরিয়ে অবশেষে নাকতলা। পথের বাঁ পাশে পাঁচিল ঘেরা একটা দশাসই বাড়ি। গেট পেরোলেই ডান দিকে একটা গোলাপ বাগান। বাগান আর বাড়ির মাঝখান দিয়ে সরু একটা নুড়ি বিছানো পথ। সেই পথ দিয়ে মশমশ করে এগিয়ে আমরা একটা দরজার সামনে থামলাম। পাল্লা দুটো খোলা, ভেতরে মৃদু আলো। ছবি আছো নাকি? ও ছবি! নৃপতিদা হাঁক পারলেন। ভেতর থেকে ভেসে হলো একটা গমগমে আওয়াজ, আরে এসো এসো, আজ এত ফর্মালিটি কিসের? সঙ্গে আরও দুজন আছে যে। তো কি হয়েছে, ওরাও আসবেন, নিয়ে এসো ভেতরে। দুরু দুরু বুকে আমরা ঢুকে পড়লাম। সেই সন্ধে রাতটার কথা জীবনে কোনো দিন ভুলব না। আধো অন্ধকারে ডোবা একটা ঘর, প্রায় হলঘরই বলা চলে। এক পাশে ভারী সোফা সেট, সেন্টার টেবিল আর 5 মেশালি ফার্নিচার, দু একটা আলমারি, একটা হ্যাট র্যাক, সম্পূর্ণ উল্টো দিকে দেয়াল চেপে একখানা গদি পাতা চৌকি। মাথার কাছে সবেধন নীলমণি ইলেকট্রিক বাল্ব। সেই আলোয় চৌকিতে আতশোয়া হয়ে পানের বাটা থেকে পান সাজছেন গৃহস্বামী সম্রাট ছবি বিশ্বাস। আমাদের দেখে ভুরু কুঁচকে তাকালেন। সেই বহু পরিচিত অভিব্যক্তি, বহু ছবিতে যেটা ব্যবহার করে নিজের অভিনীত চরিত্রের গুরুগম্ভীর এক ঝলকে দর্শকদের মনের মধ্যে গেঁথে দিয়েছেন। কি ব্যাপার এরা? আমাদের মুখ খোলার কোনো প্রশ্নই ছিল না। কথা ছিল নৃপতিদাই পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবেন। নৃপতিদা আরম্ভই করলেন একেবারে পঞ্চম থেকে। বুঝলে ছবি, আমি তো একেবারে হতবাক হয়ে গেছি এদের থেকে। এমন সৎ, পরিশ্রমী, ট্যালেন্টেড ছেলে তুমি লাখেও একটা খুঁজে পাবে না। বলে এমন গুণ বর্ণনা শুরু করে দিলেন যে লজ্জায় আমাদের কান গরম হয়ে গেল। আর কি একটা ছবির সাবজেক্ট বেছেছে! হা হা! শুধু নিজের রোলটা একবার শুনে দেখো তুমি। হা কী রোল! আরও বিস্তর আহা জুড়ে এমন একটা ছবি তৈরি করলেন যেন আমাদের পুরো চিত্রনাট্যই ওর একেবারে কণ্ঠস্থ। কিন্তু আমরা তো জানি কি গল্প, কি চিত্রনাট্যের একটা বর্ণ ওর জানা নেই। কিন্তু ওকে থামায় কে? আমাদের দিকে চেয়ে বললেন, আরে দাঁড়িয়ে কেন, বস বস, ওই সোফা দুটোয় বস। ব্যাস, কথাবার্তা তো হয়েই গেল। আমি যাই দোতলায় একটু বৌদির সঙ্গে গল্প করে আসি। বলে আমাদের একেবারে অসহায় অবস্থায় ফেলে রেখে ওপাশের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন। ছবি বিশ্বাস তখনও পান সেজে চলেছেন। নৃপতিদার অত লম্বা চওড়া সার্টিফিকেট আদৌ ওর মনে রেখাপাত করেছে কিনা বোঝবার উপায় নেই। একবারও তাকাচ্ছেন না আমাদের দিকে। আমরা বোকার মতো দূরের সোফায় বসে আছি, আধো অন্ধকারে। বসে আছি তো বসেই আছি। মনের মধ্যে প্রবল উৎকণ্ঠা, কী হয় কী হয়। এই রকম পরিস্থিতিতে ছোট ছোট আওয়াজগুলো অনেক জোরালো হয়ে কানে বেঁধে। বাইরের গোলাপ বাগান থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। রাস্তা দিয়ে বোধহয় একটা সাইকেল রিক্সা চলে গেল। ঘরের দেওয়ালে ঘড়িটায় টিকটিক শব্দ যেন হাতুড়ির আওয়াজ। পানের বাটার টুকটাক শব্দ যেন লাউড স্পিকারের ভেতর দিয়ে আসছে। কতক্ষণ যে এইভাবে কাটলো কে জানে। হঠাৎ ভারী কি গলায় আওয়াজ ভেসে এলো, ছবি বানানো হচ্ছে। শুকনো গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইছে না, তবু কোনো রকমে বললাম, আগে হ্যাঁ। আবার সব চুপচাপ, যেন পান সাজার মতো জরুরি কাজ এই দুনিয়ায় আর কিছু নেই। নৃপতিদার ওপর রাগ হতে লাগলো। ঠিক এই সময় দোতলায় গিয়ে গল্প না করলেই যেন চলছিল না। আবার ভাব বাড়ছে সেই জলদ গম্ভীর কণ্ঠস্বর, কবে থেকে শুরু হবে বলে ভাবা হচ্ছে। আগে উত্তম আর মিসেস সেন দুজনেই বলেছেন আগে আপনার ডেট পাওয়া গেলে সেই অনুযায়ী ওরা অ্যাডজাস্ট করবেন। টোটাল কদিনের কাজ এই চরিত্রটার? মানে আমি যদি আদৌ রাজি হই করতে, আগে 14-15 দিনের মতো। তা ছবি বিশ্বাসকে নিয়ে কাজ করবার ইচ্ছে হয়েছে, কিন্তু আমার তো রেমিউনারেশনটা জানা আছে তো। তারপর কেটে কেটে বললেন,
পার ডে 1000 রুপিস বলে প্রায় নিষ্ঠুর ভঙ্গিতে আমাদের প্রতিক্রিয়ার জন্যে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু প্রতিক্রিয়া দেব কি, আমাদের তো আক্কেল গুরুম হয়ে গেছে। তখনকার দিনে দৈনিক 1000 টাকা, সর্বনাশ! কম বাজেটের ছবি আমাদের এত টাকা দেব কোথা থেকে? সম্রাট আবার নিশ্চিন্তে পান সাজতে বসলেন। হঠাৎ কিছুক্ষণ পরে খুব জোরে হাঁচলেন একবার, হ্যাঁচো! তারপর আমাদের দিকে তাকিয়েই বলে উঠলেন, ঠিক আছে, ওই হাঁচির দৌলতে 500 টাকা কমে গেল। আমাদের তখন আর পায় কে? দিনে 500 টাকা করে, ঠিক আছে, ওটা কষ্টে শিষ্টে দিতে পারবো আমরা। আনন্দে লাফাতে ইচ্ছে করছে। কিন্তু মুখে সেটা প্রকাশ করার আগেই হঠাৎ আবার শোনা গেল তার গলা, এবার কিসের জন্যে অপেক্ষা করা হচ্ছে? আর একটা হাঁচির জন্যে? আমরা ছুটে গিয়ে ওর পায়ের ধুলো নিলাম। উনি বললেন, থাক থাক। তারপর এতক্ষণকার ভাব বাচ্চ ছেড়ে সিধে কর্তি বাচ্চে নেমে এসে বললেন, ছবিটা মন দিয়ে করিস। আমাদের মুহূর্তের মধ্যে মহামহিম ছবি বিশ্বাস আমাদের কাছে ছবিদা হয়ে গেলেন। ছবিটাকে নিয়ে অনেক গল্প আছে, বলে শেষ করা যাবে না। একটা বিশাল বটগাছ যেমন ছায়া দিয়ে ঘিরে রাখে, উনিও তাই। ও স্নেহের ছায়ায় আমাদের ঘিরে রাখতেন, বিশেষ করে জুনিয়র টেকনিশিয়ানদের। ওদের দুঃখ কষ্ট ও ব্যথা বেদনার কথা শোনবার লোক ছিল না, কিন্তু ছবিদা ছিলেন। কোথাও কিছু অন্যায় বা অবিচার হচ্ছে টের পেলেই এসে ঝাঁপিয়ে পড়তেন। ওর বিশাল ব্যক্তিত্বের সামনে পড়ে অন্যায়কারী কেঁচোর মতো গুটিয়ে যেত। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।